স্টমাকের উপর থেকে আমাদের খাদ্যনালী আছে, তারপরে স্টমাক শুরু হচ্ছে। তো খাদ্যনালী এবং স্টমাকের যে জাংশন, হ্যাঁ, ওখানে একটা গেটের মতো আছে, তো এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এবং আরেকটা দরজা আছে স্টমাক শেষ করে ডিউওডেনামে যায়, এটা পাইলোরিক স্ফিংটার। এখন যদি আমাদের পর্যাপ্ত অ্যাসিড তৈরি না হয় বা অ্যাসিড যদি আমাদের ঠিক মতো পিএইচটা অর্জন করতে না পারে স্টমাক, তাহলে কি হয়? তাহলে স্টমাকের এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ওপেন থাকে, কারণ সে স্টমাক ওয়েট করতে থাকে কতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত খাবার আসবে বা অ্যাসিড প্রোডিউসিং কিছু আসবে, যে কারণে সে ক্লোজ হতে পারে, স্ফিংটার বন্ধ করে সে তার কাজে মনোযোগ দিতে পারে। যদি তার পর্যাপ্ত খাবার না আসে, মানে প্রোটিন আমি দিলাম না, আমি অ্যাসিড তৈরি করে এরকম খাবার দিলাম না, বা এরকম একটা পরিবেশ তৈরি করলাম না, সে তো খাবার ডাইজেশনে যাবে না। জি, ধন্যবাদ স্যার। আসলে স্যার আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসে দেখেছি যে অনেক ধরনের রোগীরা এসে, বিশেষ করে পেটের সমস্যা রোগীরা এসে বিভিন্ন ধরনের সিমটমের কথাগুলো বলে, যেমন হচ্ছে তাদের বুকের জ্বালা পোড়া, আবার কারোর হচ্ছে গ্যাস উপরের দিকে উঠে আসে। এটাকে তো আসলে আমরা বুঝি যে কোনটা তার হার্টবার্ন হচ্ছে আর কোনটা তার গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ হচ্ছে, এটা আমরা বুঝি, কিন্তু আসলে অ্যাসিড রিফ্লাক্স যেটা, এটা আমরা বুঝি, কিন্তু রোগীরা বোঝে না। স্যার আপনি যদি আমাদেরকে খুব সহজে যদি বলতেন যে আসলে কোন ধরনের সিমটম হলে সেটা আমাকে হার্টবার্ন হিসেবে রোগীরা বুঝবে, আর কোনটা হচ্ছে জিআরডি হিসেবে বুঝবে, এই একটা বিষয়। আর স্যার একটা হচ্ছে এই জিআরডি এবং হার্টবার্নে রোগীরা কিছু ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে তারা উপকার পাচ্ছে, আসলে উপকারটা তারা কিভাবে পাচ্ছে, কেন পাচ্ছে? ধন্যবাদ ডক্টর কাইম। তো এটা আসলে কমনলি আমরা ফেস করি বা রোগীদের মাঝে এটা অনেক বড় একটা কোশ্চেন। সেটা হচ্ছে জার্ড বা অ্যাসিড রিফ্লাক্স। হ্যাঁ, এটা আসলে স্টমাক অ্যাসিডের সাথে কি সম্পর্ক? কারণ এটা অনেকেই আসলে বুঝতে পারেন না, বা আমরা চিকিৎসকরা এটা আসলে অনেক সময় ভুল করি। তো যে কারণে প্রায় পেশেন্টরা আমাদের কাছে আসছেন যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েও তারা উপকার পাচ্ছেন না, বা সাময়িক উপকার পেলেও দীর্ঘমেয়াদী তারা লাভবান হচ্ছে না। তো আসলে স্টমাক অ্যাসিডের বিষয়টা কি, এই জায়গায় কিছু কনসেপশনটা বুঝতে হবে। স্টমাকের উপর থেকে আমাদের খাদ্যনালী আছে, তারপরে স্টমাক শুরু হচ্ছে। তো খাদ্যনালী এবং স্টমাকের যে জাংশন, হ্যাঁ, ওখানে একটা গেটের মতো আছে, তো এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এবং আরেকটা দরজা আছে বেরিয়ে এক্সিট, হ্যাঁ, স্টমাক শেষ করে ডিউওডেনামে যায়, এটা পাইলোরিক স্ফিংটার। এখন যদি আমাদের পর্যাপ্ত অ্যাসিড তৈরি না হয় বা অ্যাসিড যদি আমাদের ঠিক মতো পিএইচটা অর্জন করতে না পারে স্টমাক, তাহলে কি হয়? তাহলে স্টমাকের এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ওপেন থাকে, কারণ সে স্টমাক ওয়েট করতে থাকে কতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত খাবার আসবে বা অ্যাসিড প্রোডিউসিং কিছু আসবে, যে কারণে সে ক্লোজ হতে পারে, স্ফিংটার বন্ধ করে সে তার কাজে মনোযোগ দিতে পারে। যদি তার পর্যাপ্ত খাবার না আসে, মানে প্রোটিন আমি দিলাম না, আমি অ্যাসিড তৈরি করে এরকম খাবার দিলাম না, বা এরকম একটা পরিবেশ তৈরি করলাম না, সে তো খাবার ডাইজেশনে যাবে না। তো যখন ডাইজেশনে যাবে, মানে একটা ঘরে একটা কারখানা কখন কাজ শুরু করবে? যখন চারিদিকে সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, সে কাজে মনোযোগ দিবে, কিন্তু সে কাজে মনোযোগ দিতে পারে না। তো খাবার আমি ঠিক মতো দিচ্ছি না বা অ্যাসিড প্রোডাকশন যাচ্ছে না, স্ফিংটারটা ওপেন থাকতেছে। তো স্ফিংটার ওপেন থাকলে কি হয়? আংশিক অ্যাসিড যেটা তৈরি হয় সেটা কিন্তু উপরের দিকে উঠে আসে। তাহলে এই জায়গাটা আমাদের একটা মিসকনসেপশন। আমরা কিন্তু অনেকেই ধারণা করি যে এই জার্ড মানে অতিরিক্ত অ্যাসিড তৈরি হচ্ছে এবং অ্যাসিডটা মনে হয় উপচে পড়তেছে, সোজা কথা, উপরের দিকে উঠে আসতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই স্প্রিংটারটা তখনই ওপেন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে ওপেন থাকতেছে যখন আমাদের কাঙ্ক্ষিত অ্যাসিড অর্জন করতে পারতেছে না স্টমাক, তখন কিন্তু সে ওয়েট করতেছে, ওয়েট করার জন্য সে ওপেন রাখতে হয়। হ্যাঁ, তো এটা একটা অন্যতম কারণ। এবং এই যে রিফ্লাক্সটা হয়, এই অ্যাসিড উপরে গেলে বুক জ্বলে, গলা জ্বলে। হ্যাঁ, কেউ শুয়ে থাকলে, রাতের বেলা দেরি করে খেলাম, রাতে 11টার দিকে খেয়ে স্পেশালি যে ফাস্ট ফুড খেয়ে থাকি বা জাঙ্ক ফুড খেয়ে থাকি বা সুগারের জিনিস খেয়ে থাকি, কোক, ফান্টা, পেপসি এগুলো খেয়ে থাকি, শুয়ে পড়ে গলা টলা জ্বলে উঠতেছে। হ্যাঁ, কারণ কি হচ্ছে? স্প্রিংটার গুলো অ্যাসিড তৈরি হচ্ছে না, স্প্রিংটার ওপেন থাকতেছে, খাবার উপরে অ্যাসিড উপরের দিকে উঠে আসতেছে, যে অ্যাসিডটা গ্যাসের ধাক্কাতে উপরে উঠে আসতেছে। তো এইটা একটা বিষয়। তো কিন্তু যদি আমরা অ্যাসিডটা ঠিক করি, তাহলে কিন্তু স্প্রিংটারটা ক্লোজ হয়ে যাবে, আমাদের জ্বালা পোড়া গুলো কমে যাবে। হ্যাঁ, এই জ্বালা পোড়াটা হয় হচ্ছে অ্যাসিডটা দিয়ে যখন আমাদের ইসোফেগাসের লাইনিংটাকে, ইসোফেগাস খাদ্যনালীর লাইনিংটাকে যখন ইনজুরি হয়, তখন যে ক্ষতটা তৈরি হয় সেটা জ্বালা পোড়া। তবে অ্যাসিড প্রোডাকশন, অ্যাসিড যদি বেশিও তৈরি হয় সেটাও কিন্তু জ্বালা পোড়া হয়, হাইপার অ্যাসিডিটি হয়। তো সেটার মাত্রাটা কিন্তু কম। হ্যাঁ, বয়স বাড়লে কিন্তু অ্যাসিড কমে, আর কম বয়সে সাধারণত অনেক কারণে অ্যাসিড বাড়তে পারে। তো সেটা একটা বিষয়, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার জন্য অনেকগুলো ঘরোয়া টেকনিকও আছে, ল্যাব টেস্টও আছে। তো এটা একটা কমন ইস্যু। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন ছিল যে তাহলে গ্যাসের ওষুধ খেলে কিভাবে উপকার পায়? তো গ্যাসের ওষুধ খেলে যেটা হয়, সাময়িক সময়ের জন্য এই H2 ব্লকার বা পিপিআই, এটা বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ অ্যাসিড যে পরিমাণ অ্যাসিড আছে সেটাকে একটু কমিয়ে রাখে, যে কারণে উপরে স্প্রিংটারটা যে খোলাই থাকতেছে, তো কম অ্যাসিড উঠে আসতেছে। তো এই কারণে জ্বালা পোড়াটা কম থাকে বা একটু উপকার পায়। কিন্তু দীর্ঘমেয়াদী সেটা পাবে না। কারণ কি? দীর্ঘমেয়াদী এটা অন্যান্য অনেক হেলথ হ্যাজার্ড আসবে। কারণ স্প্রিংটারটা যদি কন্টিনিউয়াস আমি খোলা রাখি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার এই খাবার এবং এই যে ডাইজেশনের যে প্রবলেম গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু সলভ হবে না। কারণ মূল কারণটা হচ্ছে কি, অ্যাসিডটা পর্যাপ্ত যা পিএইচ যেটা আমার 0.8 থেকে 1.5 বা 2 এরকম রাখা। হ্যাঁ, তো এরকম ভালো পিএইচ এর মধ্যে রাখতে পারলে আমার ডাইজেশনটা হবে, সেই পিএইচটা অর্জন করতে হবে। তো এই পিএইচটা না রাখতে পারলে আমার কিন্তু সাময়িক উপকার হবে, কিন্তু এটা লং টার্মে উপকার হবে না। স্যার, দীর্ঘমেয়াদে যদি কারোর স্টমাক অ্যাসিড যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের সংক্রমণ তৈরি হতে পারে?
পারে। আচ্ছা, ধন্যবাদ। তো দীর্ঘদিন যদি কেউ অ্যাসিড মানে কারো যদি অ্যাসিড প্রোডাকশন কম থাকে তাহলে কি হয়? অ্যাসিড একটা অন্যতম অ্যাসিড কিন্তু আমাদের অন্যতম একটা ডিফেন্স মেকানিজম, প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখানে যেটা হয় যে আমাদের যদি অ্যাসিড আমরা কমিয়ে ফেলি তাহলে আমাদের জীবাণুগুলো আমাদের খাবারের মাধ্যমে জীবাণু যাচ্ছে। হ্যাঁ, যেমন সালমোনেলা একটা জীবাণু যেটা মাধ্যমে টাইফয়েড হয়। তারপরে বিভিন্ন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এটা কিন্তু পানিবাহিত। এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার নাম আমরা শুনেছি, যেটা আমার স্টমাক আলসারের জন্য একটা অন্যতম কালপ্রিট। তো সেটা পানির মাধ্যমে আসে। এছাড়া বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো কিন্তু কন্টিনিউয়াস ঢুকে, ইস্ট ঢুকে। তো এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য এই স্ট্রং অ্যাসিডটা আমাদের থাকে। তো যদি অ্যাসিড কম থাকে তাহলে এই কন্টিনিউয়াস প্রসেসের এই ইনফেকশন গুলো ঢুকে যাবে এবং তারা বিনা বাধায় পরবর্তী অংশে যে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে পড়বে, এক এক জায়গায় শরীরকে আক্রান্ত করবে। তো এটা একটা বড় ঝুঁকি। মানে 3 রকমের জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই জন্য অ্যাসিডটা, নর্মাল অ্যাসিড রাখাটা খুবই জরুরি। স্যার, আইবিএস, আইবিডি, লিকি গাটস, অটোইমিউন ডিজিজ, এই যে বিভিন্ন ডিজিজ, এই ডিজিজ গুলোতে আসলে মূলত পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়ার মধ্যে কি সম্পর্ক আছে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধন্যবাদ। তো আমরা আইবিএস, আইবিডি দুই ধরনের রোগী পাই। তো আইবিএস এবং আইবিডি একটু পার্থক্যটা একটু বলে নিই অল্প কথায়। আইবিএস একটা ফাংশনাল প্রবলেম, এটা মানে খাবারের হজমজনিত সমস্যা। যে হয়তো কারো কষা পায়খানা হয়ে যাচ্ছে, কারো হয়তো ডায়রিয়া বা আমাম যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে, মানে অন্ত্রের গতি নষ্ট হয়ে যাচ্ছে, হজমের যে শক্তিটা সেখানে মানে হজম করার জন্য তো অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো অর্গানের ভূমিকা আছে, যেমন স্টমাকের ভূমিকা আছে, লিভারের ভূমিকা আছে, প্যানক্রিয়াসের ভূমিকা আছে, অন্ত্রের ভূমিকা আছে। তো সবগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, ম্যাল ফাংশন হয়। মানে ম্যাল ফাংশন, কোনো অ্যানাটমিক্যাল ত্রুটি হয় না, বাট ম্যাল ফাংশন হয়। সেটাই হচ্ছে আইবিএস এর সমস্যাতে। তো সেটা একটা প্রবলেম। স্টমাক অ্যাসিড যদি ঠিক মতো না হয় তাহলে আইবিএস যাতে সমস্যা হয়, কারণ আপনার ঠিক মতো প্রথম অংশটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। তো স্টমাক অ্যাসিড যদি কম হয় তাহলে কি হবে? লিভার ঠিক মতো পিত্ত রিলিজ করবে না, একইভাবে প্যানক্রিয়াস ঠিক মতো এনজাইম রিলিজ করবে না। আমাদের এনজাইম গুলো থাকে হচ্ছে অন্ত্রের গায়ে, এনজাইম গুলো অ্যাক্টিভেট হবে না। তো একটার সাথে এক সম্পর্কিত। তাহলে অ্যাসিড যদি কম থাকে তার হয়তো কষা পায়খানা হয়ে যাচ্ছে, কারো ডায়রিয়া হয়ে যাচ্ছে, কারোর হয়তো পেটের পরবর্তী ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি সিবু, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ওইটার কারণে খাবারগুলো ফার্মেন্টেড হয়ে প্রচুর গ্যাস হচ্ছে, এই গ্যাস পেটে বুটবাট করতে থাকে, হ্যাঁ, বদহজম হয়ে থাকে, কারোর বমি বমি লাগতে থাকে, হ্যাঁ, কারোর পেট ফাঁপা, মনে হচ্ছে বেলুন হয়ে গেছে পেট, মানে বিভিন্ন কমপ্লেন হয়। হ্যাঁ, এখানে হাইড্রোজেন গ্যাস এবং মিথেন গ্যাস, দুই টাইপের গ্যাস তৈরি হয়, এটা ব্যাকটেরিয়ার উপর ডিপেন্ড করে। তো এগুলো কিন্তু সবগুলোই সূত্রপাত হয় এই স্টমাক অ্যাসিড কমের কারণে। আচ্ছা, আর এইটা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু তৈরি হয়, একটা হচ্ছে ফুড সেন্সিটিভিটি এবং ফুড অ্যালার্জি। দুইটা শব্দ আছে। ফুড সেন্সিটিভিটি হচ্ছে অল্প মাত্রার যদি সমস্যা তৈরি হয়, মানে খাবারের প্রতি তার সেন্সিটিভিটি দেখানো শুরু করে শরীর, কারণ ডাইজেশন হচ্ছে না। আর আমরা জানি যে বডি অ্যালার্জেন হচ্ছে প্রোটিন। যখন আমি মাছ মাংস খাচ্ছি বা এই যে চিংড়ি মাছ খাচ্ছি, শাক খাচ্ছি, দুধ খাচ্ছি, এগুলো সবগুলোর মধ্যে প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো ভেঙে দেওয়ার কাজ ছিল অ্যাসিডের। তো অ্যাসিড যদি সেগুলোকে ভেঙে না দেয় তাহলে কি হবে? তাহলে সেই পার্শিয়ালি ভাঙা ব্রোকেন যে ফুড পার্টিকেল গুলো সেগুলো ডিউডেনামে চলে আসতেছে, জেজুনামে চলে আসতেছে, যেখানে সেটাকে এভাবে পৌঁছানোর কথা ছিল না। এটাকে আগে থেকে আরো ডাইজেস্ট করে আসা উচিত ছিল। তাহলে কি হচ্ছে? যেখানে যেটা থাকার কথা ছিল না সেখানে সেটা পৌঁছায় গেছে। তাহলে ওই প্রোটিনটা তখন আমার ট্রিগার করতেছে ওই গাটের ওখানকার ব্যাকটেরিয়া ওইটাকে চিনতে পারতেছে না, কারণ তার এইভাবে আসা উচিত ছিল না। সেটার সাথে রিঅ্যাকশন করতেছে, গাটের এপিথেলিয়ামের সাথে রিঅ্যাকশন করতেছে। ওখানে গাটের মধ্যে আমাদের সবচেয়ে বড় শরীরের 70% ইমিউন সিস্টেমের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, এটাকে বলা হয় গাল্ট, জিএএলটি। হ্যাঁ, এবং মাল্ট, মানে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক সিস্টেম, মিউকোস অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক সিস্টেম। এই দুইটা জিনিস থাকে 70% বডি ইমিউন সিস্টেমে। তারা কিন্তু এই জিনিসটার সাথে তখন একটা রিঅ্যাকশন শুরু করে। প্রথমে রিঅ্যাকশন হয়, এটাকে ফুড সেন্সিটিভিটি বলে। ফুড সেন্সিটিভিটির লক্ষণ কি? এটা ইমিডিয়েট অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না, কিন্তু অস্বস্তি ভাব হয়। দুধ খেলেই পেট অস্বস্তি হয়ে যাচ্ছে, পেট ফাঁপা হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না, ডায়রিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাক খেতে পারতেছে না, কেউ গরু মাংস খেতে পারতেছে না, কেউ মুরগি খেতে পারতেছে, কেউ চিংড়ি মাছ খেতে পারতেছে না, কেউ ডিম খেতে পারতেছে না, কেউ বাদাম খেতে পারতেছে না। তো এক একজন এক একটা বডিতে রিঅ্যাকশন শুরু হচ্ছে। তো এটা হচ্ছে সেন্সিটিভিটি। তো এটা যখন বাড়তে থাকে এবং অ্যালার্জি যখন হয় তখন এই কোষ প্রাচীর, এটা সিঙ্গেল লেয়ারের কোষ প্রাচীর আমাদের অন্ত্রে, সেটা যখন ডিস্ট্রাকশন হতে থাকে এবং এই দুইটা কোষ প্রাচীর, দুইটা কোষের মাঝখানে যে টাইট জাংশন থাকে ওইটার মাঝখানে ছিদ্র হওয়া শুরু করে, যেটাকে আমরা বলি লিকি গাট। এখানে ওই টাইট জাংশন প্রোটিন গুলো ব্রেকডাউন হয়, জোনুলিন নামক প্রোটিন আছে, এটা ব্রেকডাউন হয়ে যায়। তখন এই খাবারগুলো এবং জীবাণুগুলো এন্টার করে এই সেলের মাঝখান দিয়ে রক্তনালীতে চলে আসে। তখন বডির ইমিউন সিস্টেম গুলো এর সাথে আরো বেশি স্ট্রংলি এটা অ্যাটাক শুরু করে। ঠিক আছে, এটাকে ফরেন পার্টিকেল, এটা আসার কথা না এখানে। তখন তারা আরো ঝাঁপিয়ে পড়ে। তো তাদের সাথে যে টাগ অফ ওয়ার শুরু হয়, রিঅ্যাকশন গোলাগুলি শুরু হয়, সোজা কথা এখানে যে রিঅ্যাকশন শুরু হয়, তো সেইটার কারণে যে পরিবেশ পরিস্থিতি হয় ওখানে টোটাল পরিবেশটা নষ্ট হয়ে যায়, মিউকাস লেয়ার গুলো ব্রেকডাউন হয়ে যায়, রক্তনালী গুলো এক্সপোজার হয়ে যায়, তখন আলসারেশন হয় এবং রক্তনালী যখন টাচ করে তখন ব্লিডিং শুরু হয়। ঠিক আছে, তো এটা আইবিডি মানে দুইটা রোগের সমন্বয়, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজ।
তো কারোর ক্ষেত্রে তো ক্রনস ডিজিজে প্রকাশ পায়, কারোর ক্ষেত্রে হয়তো আলসারেটিভ কোলাইটিসে প্রকাশ পায়। যদি লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদান্ত্রে যদি অ্যাটাক হয় তাহলে আলসারেটিভ কোলাইটিস, আর ক্ষুদ্রান্তে যদি হয় এসকেপ লেশন মানে কিছুক্ষণ ছেড়ে 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 যখন অ্যাটাক শুরু হয় সেটা কিন্তু ক্রনস ডিজিজ। দুইটি কিন্তু আইবিএস এর পরবর্তী সংস্করণ, মানে একই ধারাবাহিকতা যদি আমি কন্টিনিউয়াস রাখি, প্যাথোলজি বা কারণটা যদি বজায় রাখি, হ্যাঁ, তাহলে কিন্তু একসময় আইবিএস রোগীরা আইবিডি তে হয়। যারা আইবিডি আছে তাদেরকে হিস্ট্রি আমরা শুনতেছি দেখতেছি, তাদেরকে জিজ্ঞেস করলে বলে আপনি কি প্রথম থেকে রক্ত হচ্ছে না, তার হয়তো 5-10 বছর ধরে সমস্যাটা শুরু হয়েছে, তখন কিন্তু যেত না, তখন হজমের সমস্যা ছিল, তারা আরো গ্যাসের ওষুধ খেয়েছে, তারা আরো এরকম ট্রিটমেন্ট নিয়েছে, তো একটা সময় তারা আইবিডি তে কনভার্ট হয়। তাহলে প্যাথোফিজিওলজিটা এইভাবে বুঝালাম যে আসলে কিভাবে আসলে ধারাবাহিকভাবে একটা সমস্যা এত বড় সমস্যার দিকে আমাদের নিয়ে যায়।